প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আলো অধ্যায়ের 5 নম্বর পার্ট নিয়ে আমি এসেছি। তো যারা এখনো পর্যন্ত আগের 1 to 4 এই পার্টগুলো দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নেবে। আমি এদিকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তো ওগুলো আগে স্টেপ বাই স্টেপ দেখে আসো, তবে তুমি কিন্তু 5 নম্বর পার্টটা বুঝতে পারবে। তো 5 নম্বর পার্টে আলোচ্য বিষয়গুলো দেখো। আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করবো এখানে, 3টে, 1, 2 and 3। সো প্রথম বিষয়টা আমি আলোর প্রতিসরণ নিয়ে কথা বলবো, প্রতিসরণ। তারপরে তার সাথে সাথে আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে চ্যুতিকোণ, সেই চ্যুতিকোণ নিয়ে বিশেষ কিছু আলোচনা করব। তারপরে আলোর প্রতিসরণের দুটি সূত্র, সেই সূত্র খুবই মানে কি বলবো, সুন্দরভাবে এক্সপ্লেন করব। বিশেষ করে দ্বিতীয় সূত্রটি, স্নেলের সূত্র যেটাকে বলা হয়, মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর, ওটাকে আমি একদম সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো। এবং ত্রিকোণমিতির কনসেপ্টটাও এখানে আমি কিন্তু ইনক্লুড করেছি। ত্রিকোণমিতি অনেকে নাও হতে পারে, আমি এখানে ত্রিকোণমিতির কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি স্নেলের সূত্রটা আলোচনা করেছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু চা পানি খেয়ে যেও যারা নতুন এসছো। হ্যাঁ, জাস্ট আই এম জোকিং। চা পানি খাওয়ার দরকার নেই, নিচে রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, অল। তবেই তোমরা নিয়মিত নোটিশগুলো পেয়ে যাবে। চলো শুরু করা যাক এবারে। প্রথমত আলোচনা করা যাক আলোর প্রতিসরণ কাকে বলে। আলো এক সমসত্ব মাধ্যম থেকে অপর সমসত্ব মাধ্যমে যাওয়ার সময় ঠিক দুটি মাধ্যমের বিভেদ তল থেকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। ব্যাপারটা কেমন ছবির মাধ্যমে বোঝো। আচ্ছা, দুটি মাধ্যম বলতে ধরো জল আছে, তারপরে বায়ু আছে, তারপরে জল আছে। তো দুটি মাধ্যম হলো। দুটি মাধ্যম নিশ্চয়ই একটা জায়গায় মিলিত হচ্ছে, ওটাকে বলা হবে দুই মাধ্যমের বিভেদ তল। এখন এই বিভেদ তলের উপরে আমি একটা কাল্পনিক অভিলম্ব আঁকি, যেটা মাধ্যম দুটির উপরে লম্বভাবে থাকবে। এখন একটা আলোকরশ্মি এই আসছে, এই এসে প্রথম মাধ্যম থেকে ও দ্বিতীয় মাধ্যমে ঢোকার চেষ্টা করছে। যখনই ঢুকবে ব্যাপারটা কি ঘটবে, আগে যাচ্ছিল এই সোজা, কিন্তু ও এখন এদিকে আর যাবে না, ও একটু বেঁকে যাবে। এই যে বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলো এক মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের মধ্যে প্রবেশ করছে। যখন প্রবেশ করছে তখন দুটি মাধ্যম বিভেদ তল থেকে, মানে দুটি মাধ্যম যেখানে মিলিত হয়েছে ঠিক সেই তল থেকে তার গতিটা পরিবর্তন হচ্ছে, গতির অভিমুখটা বদলে যাচ্ছে, বা একদম বাংলা কথায় রশ্মিটা বা আলোটা বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলছি আমরা বলছি আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। চলো আগে বাড়া যাক। আচ্ছা, আলোর প্রতিসরণ সম্পর্কে আরও যদি জানতে চাই আমরা, আমাদের বেশ কিছু টার্ম বা বেশ কিছু নাম আমাদের জেনে রাখা উচিত, কোনটাকে কি বলে, তবে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। তো এইটাকে বলা হবে আপতিত রশ্মি। যে রশ্মিটা প্রথম মাধ্যম দিয়ে আসে ওটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। আমি এর নাম দিলাম এ বি। আচ্ছা, এটা ও দিলে এও, তাহলে এও, এটাকে বলা হবে আপতিত রশ্মি। তোমরা খাতায় নোট ডাউন করো না। আচ্ছা, এই যে আপতিত রশ্মি হলো, কোথায় আপতিত হলো না, দুটি মাধ্যমে বিভেদ তলে। তাহলে এক্স ওয়াই, এটাকে বলা হবে বিভেদ তল। এক্স ওয়াইকে কি বলা হবে, বিভেদ তল। দুটি মাধ্যমকে যে তল আলাদা আলাদা করছে সেটাকে বলা হচ্ছে বিভেদ তল। বিভেদ কথার অর্থ হলো আলাদা। আর এই যে ও বিন্দুতে আলোটা আপতিত হয়েছে এটাকে বলা হচ্ছে আপতন বিন্দু, এটা লিখছি না। আর এই যে একটা কাল্পনিক রেখা যেটা তোমার বিভেদ তলের উপরে লম্বভাবে আছে, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। কি বলা হচ্ছে, এটার নাম দিয়ে একটা পি পি আর কিউ নাম দিই, এই পি কিউ, এটাকে বলা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে। আচ্ছা, এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটি উৎপন্ন করেছে এটাকে বলা হচ্ছে আপতন কোণ, যেটাকে আই দ্বারা লেখা হয়। তাহলে আমি এখানে লিখছি কোণ আইকে কি বলা হবে, আপতন কোণ বলা হবে। আচ্ছা,
এটা কিন্তু প্রতিসরণ। তো এই রশ্মিটা যখনই বেঁকে যাচ্ছে, এই যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো, এই দ্বিতীয় রশ্মিটাকে বলা হচ্ছে, আমি এটা বি নাম দিই, তাহলে ও বি, এটাকে বলা হবে প্রতিসৃত রশ্মি। কি বললাম? প্রতিসৃত রশ্মি। আর এই প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, সর্বদা মনে রাখবে কোণের মাপযোগ সব অবিলম্বের সাথে হবে। এটাকে আর দ্বারা লেখা হয়, এটাকে বলা হবে প্রতিসরণ কোণ। কি বললাম? ক্লিয়ার? প্রতিসরণ কোণ। তাহলে আমরা আবার রিপিট করি, এ ও, এটা কি বললাম? আপতিত রশ্মি, এটা আপতন কোণ। আচ্ছা, এটা প্রতিসৃত রশ্মি আর এটা প্রতিসরণ কোণ। বিভেদ তল মানে দুটি মাধ্যমকে যে তল আলাদা করে, এটা হলো অভিলম্ব, যেটা তোমার এই তলের সাথে লম্বভাবে থাকে। আর যেখানে রশ্মিটা এসে পড়বে ওটাকে বলা হচ্ছে তোমার আপতন বিন্দু। কি বললাম? আপতন বিন্দু। তো লিখেই দিই, ওটা হলো এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে রাখো, আমাদের আলোচনার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। চলো আগে বলা যাক। এবারে দেখো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আসল ব্যাপারটা কি হলো? আগে যে বরাবর যাচ্ছিল, যখন দ্বিতীয় মাধ্যমে ঢুকলো তখন সেদিকে না গিয়ে একটু বেঁকে গেল। এই যতটা কোণে বেঁকে গেল, ওই কোণটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? প্রতিসরণে আলোর চ্যুতি। এই যে বেঁকে গেল, এইটুকু কোণকে বলা হচ্ছে চ্যুতি কোণ। কি কোণ? চ্যুতি কোণ। তাহলে খুব সহজে বলতে গেলে, যে পথে যাচ্ছিল সেই পথ থেকে যতটুকু পথ সে বেঁকে গেল, এখানে পথ বলতে আমরা কোণে পরিমাপ করব কতটা বাঁকলো, সেই যতটুকু কোণে বেঁকে গেল আগের পথ থেকে, সেই কোণটাকে আমরা বলছি চ্যুতি কোণ। তাহলে এক্ষেত্রে দেখো, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, লঘু মানে এখানে বায়ু, ঘন মানে জল। একটা ভাবো, তোমার একটা গ্লাস দেওয়া আছে, সেই গ্লাসে অর্ধেক জল রাখা আছে। তাহলে জলটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, ঠিক তার ওপরে নিশ্চয়ই ফাঁপা বায়ু আছে, ওটাকে বলা হচ্ছে লঘু মাধ্যম, রাইট? এখন ওপর দিক থেকে আলো প্রবেশ করছে, যখন হবে, এটা খুব ভালোভাবে মনে রাখবে, যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন কিন্তু সেই আলোটা অবিলম্বের দিকে সরে যায়। কোন দিকে সরে যায়? কোন দিকে সরে গেছে বলো তো? এই যাচ্ছে গাড়ি, যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু আলোটা বেঁকে গেল কোন দিকে? অবিলম্বের দিকে। তোমায় এই যে বেঁকে গেল আলোটা, এই যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে না গিয়ে দেখো, এই যাওয়ার কথা ছিল, গাড়িটা এই বেঁকে গেল, গিয়ে অবিলম্বের দিকে চলে গেল। এই যে অবিলম্বের দিকে বেঁকে গেল আলোটা, এই ঘটনাটা বলা হচ্ছে আমাদের প্রতিসরণ। আর যখন লঘু থেকে আলো ঘনর দিকে আসবে, তখন সর্বদাই দেখা যায় আলোক রশ্মিটা কোন দিকে বেঁকে যাবে? না, অবিলম্বের দিকে বেঁকে যাবে। ঠিক আছে? আর তখন আমরা চ্যুতিকোণ পরিমাপের জন্য কি করব? তখন আমরা আপতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ করব। মানে এটা অঙ্কের মাধ্যমে যদি বোঝাতে চাই, ধরো তোমার এই বিবের তলের উপরে 60 ডিগ্রি কোণে আলো আপতিত হয়েছে, আর যাওয়ার সময় তোমার অবিলম্বের সময় মেপে দেখা যাচ্ছে 30 ডিগ্রি, মানে 40 ডিগ্রি। আপতন প্রতিসরণ কোণটা 40। তাহলে আমরা চ্যুতিকোণ কত পাবো? যাচ্ছিল 60-এ, মানে এসছিল 60-এ, কিন্তু আলটিমেটলি যখন বার হয়ে চলে গেল, মানে অন্য মাধ্যমে ঢুকে গেল, তখন 40 ডিগ্রি কোণে গেল। তাহলে আমাদের বেঁকে গিয়েছে ক ডিগ্রি কোণ? 20 ডিগ্রি কোণে সে অতিরিক্ত বেঁকে গিয়েছে। 60 ডিগ্রি কোণে যাচ্ছিল, 60 ডিগ্রি কোণেই যাওয়া তার বার হওয়া উচিত ছিল, কিন্তু সে অতিরিক্ত 20 ডিগ্রি কোণে বেঁকে গিয়ে মোট 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাই আমরা এভাবে বড় কোণ বিয়োগ ছোট কোণ করলেই আমরা চ্যুতি কোণ পেয়ে যাব, মানে কতটা বেঁকে গিয়েছে। ঠিক যদি আমরা দ্বিতীয় ক্যাটাগরি দেখি, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, এখন তুমি লাইটটা নিচে থেকে মারছো, মানে গ্লাসের নিচে থেকে, জল থেকে বাতাসের দিকে, তখন কি হবে? তখন ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে আলো যাবে, তখন ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ যাচ্ছিল এই বেঁকে যাবে অবিলম্ব থেকে দূরের দিকে। দেখো ভালোভাবে বুঝবে, এই যাওয়ার কথা ছিল,
কিন্তু রশ্মিটা অবিলম্ব এটা তার থেকে দূরের দিকে বেঁকে যাবে, টয় এই বেঁকে গেল, তাহলে অবিলম্ব থেকে দূরের দিকে বেঁকে গেল। এই যে ঘটনাটাকে হলো এটাকেও আমরা প্রতিসরণ বলছি, কিন্তু এক্ষেত্রে আলো ঘন থেকে লঘুতে এসছে, তাই অবিলম্ব থেকে অনেক দূরে সরে যায়। ঠিক আছে, আর দেখো যে পথে যাচ্ছিল সেই পথ থেকে যতটুকু কোণে বেঁকে গেল, দেখো এই পথে ডট ডট পথে যাওয়ার কথা ছিল কিন্তু সেই পথ সে যায়নি, সে এখান থেকে এতটুকু পথ বেঁকে গেল। এই যে এখান থেকে এতটা পথ বেঁকে গেল, এই কোণটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। যতটা চ্যুতি হচ্ছে বা বেঁকে যাচ্ছে সেটাকে আমরা বলছি চ্যুতিকোণ। এক্ষেত্রে চ্যুতিকোণ বার করতে গেলে আমাকে বড় থেকে ছোট বাদ দিতে হবে। বড় কোণটা, এখানে প্রতিসরণ কোণটা বড় আর আপতন কোণটা ছোট। ঘন মাধ্যমে সবসময় দেখবে কোণটা ছোট হয়, লঘু মাধ্যমে কোণটা সবসময় বড় হয়। দেখো ঘন মাধ্যমে কোণটা ছোট, লঘু মাধ্যমে কোণটা বড়। তো যাই হোক, আমরা এখানে এক্ষেত্রেও ধরো এটা 70 ডিগ্রি কোণে আসছিল আর গিয়েছে ধরো তোমার ওই 80 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে চ্যুতিকোণ কতটা? 70-এ আসছিল, গেল 80-তে, তাহলে 10 ডিগ্রি বেঁকে গেল, অতিরিক্ত বেঁকে গেল, তাহলে চ্যুতি হলো 10। এইভাবে কিন্তু আমাদের চ্যুতি, আমি হয়তো সরি দেখতে পারি তোমরা, এই যে এইভাবে আমরা চ্যুতিকোণ কিন্তু নির্ণয় করতে পারি। তোমরা এটাও মাথায় রেখে দেবে, শর্ট কোশ্চেন আসে পরীক্ষাতে। আর এই চ্যুতিকোণকে তোমার এই ডেল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কি বললাম মনে রাখবে, এটা চ্যুতিকোণকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এই প্রসঙ্গে আর একটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিই চট করে। দেখো, যদি আলোকরশ্মিটা 0 ডিগ্রি কোণে আপতিত হয়, আচ্ছা 0 ডিগ্রি মানে বলো তো কিভাবে আপতিত হবে? আমি একটু আগে বলেছি কোণ সবসময় পরিমাপ হবে অবিলম্ব থেকে। এটা যদি অবিলম্ব হয় তাহলে 0 ডিগ্রি মানে একদম তোমার এই অবিলম্ব ঘেঁষে যখন আলো সোজাসুজি একদম এইভাবে, ধরো এই তল, এই জল তল, আর তার উপরে এইভাবে সোজাভাবে একদম লম্বাভাবে যখন আলোক রশ্মি পড়বে লম্বাভাবে, তখন কিন্তু আলো কোনো দিকে বাঁকবে না, সোজাই বার হয়ে যাবে, সোজা। তাহলে মনে রাখবে, লম্ব আপতনের ক্ষেত্রে কি আপতন? লম্ব আপতনের ক্ষেত্রে আলোকরশ্মির আপতন কোণটা 0 হয়। দেখো কোনো কোণই তৈরি হয়নি, দেখো অবিলম্বের সঙ্গে কোনো কোণই তৈরি করেনি, তাহলে এক্ষেত্রে I সমান 0। যখন I সমান 0 হবে তখন মনে রাখবে R সমান 0, কোনো প্রতিসরণ ঘটবে না। তাহলে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখো। লম্ব আপতনের ক্ষেত্রে যখন তোমার আপতন কোণটা 0 হয়ে যায় তখন কোনো প্রতিসরণ হয় না, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই প্রতিসরণ দুটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, সর্বদা এই দুটি নিয়ম মেনে চলবে, এর বাইরে যাবেই না সে। দুটি নিয়ম কি? প্রথম নিয়মটা দেখো কি লিখেছি, আপতিত রশ্মি, মনে করো কোনটা আপতিত রশ্মি? প্রথম মাধ্যম থেকে যেটা আসে। প্রতিসৃত রশ্মি মানে কোনটা? যেটা দ্বিতীয় মাধ্যমে চলে যায়। ও আপতন বিন্দুতে যেখানে রশ্মিটা পড়ছে সেটাকে বলছে আপতন বিন্দু। সেই বিন্দু থেকে অঙ্কিত মানে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বুঝে নাও। এই ধরো তোমার দুটি মাধ্যমের বিভেদ তল, এই আমার হাতটা ধরো, ওপরের দিকে আছে বায়ু, নিচের দিকে আছে জল, বিভেদ তল। এটা তলটা এরকম হয় 3D। এই তলে একটা অবিলম্ব আঁকছি আমি, দেখো অবিলম্বটা সর্বদা এরকম লম্বভাবে থাকবে, লম্বাভাবে অবিলম্ব। আচ্ছা, একটু ফোকাসটা সমস্যা হচ্ছে, ফোকাসিং। অন্ধকার হয়ে গেল, তখন আলো করি, আলো হয়ে যা। আচ্ছা, এই গেল। এবার একটা আপতিত রশ্মি নিই, এই হলো আপতিত রশ্মি, ঠিক আছে? এইটা হলো আপতন বিন্দু যেখানে রশ্মিটা আপতিত হলো। তারপর প্রতিসৃত রশ্মি, এই প্রতিসৃত হলো, এই হবে তো, যাক মোটামুটি বুঝে নাও। এই 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 তো এই যে তিনটে জিনিস, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দু অঙ্কিত অবিলম্ব, এরা তিনজনই সবাই একই সমতলে থাকবে, এই যে একই সমতলে, ঠিক আছে? এইভাবে একই সমতলে থাকবে। যাক, আমার এক্সপেরিমেন্ট সব গেল, এখন আমরা খাতার দিকে আসি। এবার আমরা দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করি। দেখো, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাতটা মানে ভাগফলটা সর্বদা কিন্তু একই থাকবে।
হ্যাঁ, অবশ্যই মাধ্যম দুটি কিন্তু চেঞ্জ হবে না। ধরে নাও আমরা দুটি মাধ্যম নিলাম, একটা জল নিলাম, একটা বায়ু নিলাম। সেই বায়ুর মধ্যে যতভাবেই আমি লাইট ফেলি না কেন, প্রত্যেকবারে মানে আপতন কোণের সাইনের মানটা বার করব, আর প্রতিসরণ কোণের সাইনের মানটা বার করব। বার করে যদি ভাগ করি আমরা, প্রত্যেক ক্ষেত্রেই ভাগফলের মানটা একই আসবে। এটাই দ্বিতীয় সূত্র আর কি, ঠিক আছে। আর এই যে নির্দিষ্ট মানটা যে আসছে ধ্রুবকটা, এটাকে বলা হচ্ছে প্রতিসারাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়ে থাকে, প্রতিসারাঙ্ক মিউ দ্বারা লেখা হয়, হ্যাঁ, এটাকে মিউ বলা হয়। সেই মিউ সমান সাইন আই বাই সাইন আর, রাইট। আর এই মানটা সর্বদা কি হয়, ধ্রুবক হয়। আর এই ধ্রুবকটা বলা হচ্ছে তোমার প্রতিসারাঙ্ক। কি বলা হচ্ছে? প্রতিসারাঙ্ক। এটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, রাইট। যদি আমি আপতন কোণটা মানে আলো যদি বাতাস থেকে জলের দিকে যায়, তাহলে আমরা বলবো এটা জলের প্রতিসারাঙ্ক বার করলাম আমরা, ঠিক আছে। প্রথম মাধ্যমের সাপেক্ষে মানে বাতাসের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে হলো জলের প্রতিসারাঙ্ক, রাইট। এভাবে আমরা বার করে থাকি। এখন এই ব্যাপারটা এত সহজে অনেকে নাও বুঝতে পারো, কারণ ত্রিকোণমিতির অঙ্ক তোমরা এখনো করোনি। তাই আমি একটু ত্রিকোণমিতির ব্যাপারটা তোমাদের এখানে বুঝিয়ে দিই, হয়তো অনেকেরই সুবিধা হবে তার জন্য। আচ্ছা, এই সাইন ব্যাপারটা যারা শোনি তারা চট করে দেখে নাও একটু। আমি এই সাইন হলো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে, সেই তিনটি বাহুর মধ্যে সাইন, কস এবং ট্যান নামক তিনটে সম্পর্ক কিন্তু আছে, ঠিক আছে। আমি শুধু সাইনটা নিয়ে এখানে আলোচনা করব। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম আছে নির্দিষ্ট, এটাকে বলা হচ্ছে অতিভুজ। সব থেকে বড় বাহুটা যেটা 90 ডিগ্রির বিপরীত দিকে থাকে ওটাকে বলা হচ্ছে অতিভুজ। কি বলা হচ্ছে? অতিভুজ। আমি শর্টে লিখছি। আর যেটা নিচের দিকে মাটির দিকে থাকে ওটাকে বলা হচ্ছে ভূমি। কি বলা হচ্ছে? ভূমি। আর মাটি থেকে যেটা সোজা উপরের দিকে লম্বভাবে থাকে ওটাকে বলা হচ্ছে লম্ব। এখন এই লম্ব আর অতিভুজের ভাগফলটাকে বা অনুপাতটাকে বলা হয় সাইন। কি বলা হয়? লম্ব আর অতিভুজের অনুপাতটাকে বলা হয় সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আচ্ছা, ব্যাপারটা আরেকটু আমি খোলাসা করার চেষ্টা করি। তোমরা এখন দেখলে যে সাইন মানে হলো কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর লম্বের অনুপাতকে আমরা বলছি সাইন, রাইট। আর এই সাইনের মানটা বা এই একটু আমি সাইডে লিখি, সাইন মানে হলো লম্ব আর অতিভুজের ভাগফল। আর এই যে মাঝখানে তুমি কোণ দেখতে পাচ্ছ, যে কোণটা অতিভুজ আর লম্বের মাঝখানে গড়ে উঠেছে, সেই কোণটার উপর ভিত্তি করে এই দুটির বাহুর দৈর্ঘ্য কিন্তু পাল্টে যাবে। কিভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো এই যে ভূমিটা দেখতে পাচ্ছ, ভূমিটাকে আমি একই রকম রাখলাম, রেখে এই কোণটার মানটা বাড়িয়ে দিলাম, মানে ত্রিভুজটাকে বেটে করে দিলাম। বেটে করলে এই কোণটা কিন্তু বেড়ে যাবে। দেখো এই কোণটা কিন্তু বেড়ে গিয়েছে। এটা ধরো 30 ছিল, এখন হয়ে গেছে 45। যখন আমি কোণটা বাড়িয়ে দিলাম তখন অতিভুজ এবং লম্ব কিন্তু পরিবর্তন হয়ে গেল। আর যখন অতিভুজ আর লম্ব পরিবর্তন হবে, নিশ্চয়ই এই ভাগফলটাও পরিবর্তন হয়ে যাবে, রাইট। তাহলে খেয়াল করো, যখন 30 থাকবে এই কোণটার মান, তখন নির্দিষ্ট একটি ভাগফল পাবো। আর এটা তাই হয় যখন সাইন 30-র মান আমরা বার করব, মানে দুটি বাহুর মাঝখানে কোণ যখন 30 হবে, তখন দুটি বাহুর দৈর্ঘ্য মেপে যদি আমরা ভাগ করি, তাহলে সর্বদা একটা নির্দিষ্ট মান পাবো। সেই মানটা হলো হাফ। ধরে নিই এক্ষেত্রে আমাদের লম্বটা হলো 5 সেন্টিমিটার আর অতিভুজটা হলো 10 সেন্টিমিটার। কাটাকুটি করো, দেখো হাফ আসছে। এইভাবে যখন এই কোণটা 30 হবে, এই অতিভুজ আর লম্বের মানটা এমনভাবে হয়ে যাবে যে তাদের কাটাকুটি করলে সর্বদা হাফ আসবে। এটা হলো সাইন 30-র মান। এটা সবসময় সত্যি। একইভাবে যখন এই দুটি বাহুর মাঝখানে কোণ 45 হয়ে যাবে, তখন এই দুটি বাহু এমন মানে চলে আসবে, এমন তাদের মান হবে যে তাদেরকে যদি আমরা কাটাকুটি করি, তা দেখা যাবে সর্বদাই 1/√2 অ্যান্সার আসবে। আবার যদি এই কোণটাকে আমি বাড়িয়ে 60 করে দিই, কত করে দিই, তাহলে ফের আবার ভাগফল পরিবর্তন হবে। আর সর্বদাই, তুমি এত বড় ত্রিভুজ আঁকো আর এই পিদ্দি ত্রিভুজ আঁকো, সর্বদাই
এই দুটো বাহু এমন মানে আসবে যে মান দুটো যদি তুমি ভাগ করো সর্বদাই √3/2 আসবে। এটাই হলো সম্পর্ক সমকোণী ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে। আর এটার সঙ্গে আমাদের পড়াশোনার কি সম্পর্ক একটু দেখে নিই, একটু ছবিটা আঁকি একটু আমি। এই আমাদের আপতিত রশ্মি, এই প্রতিষ্ঠিত রশ্মি। এখন খেয়াল করো তো, এই রশ্মিটা যেখানে আমি ছেড়েছি সেখান থেকে একটা লম্ব আঁকি, মানে একটা 90 ডিগ্রি উল্লম্ব এঁকে দিই, মানে এর ওপরে, এই বাহুটার ওপরে। এখান থেকে একটা উল্লম্ব মানে লম্ব এঁকে দিই, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করবে। তাহলে খেয়াল করো, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে তাকে বলা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর এটাও অতিভুজ। ঠিক আছে, এটা অতিভুজ, রাইট? তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ। এখন আমরা সাইন আই এর মান বার করি আর সাইন আর এর মান বার করি, রাইট? সাইন আই সাইন আর। তাহলে সাইন আই মানে হলো এই কোণটা, আই মানে আপতন কোণ, আপতন কোণের সঙ্গে অতিভুজ জুড়ে আছে আর লম্ব জুড়ে আছে। এই দুটো ভাগ করলে আমরা সাইন আই এর মান পাবো। আর যদি এটা ধরো এই কোণটা আপতন কোণ যদি 60 হয়, আর সেই সাইন আই এর মান তাহলে সর্বদা কি হবে, একটু আগে পড়লাম √3/2। আর ধরো আপতন প্রতিসরণ কোণটা ধরো 30 হলো, রাইট? তাহলে সাইন আর এর মান কত হয়ে যাবে? আর এর জায়গায় আর লিখবো না, আর এর জায়গায় আমরা 30 লিখবো। আর সাইন 30 ডিগ্রি মানে একটু আগে শিখেছি হাফ হয়, তাহলে হাফ, রাইট? তাহলে এরকম নির্দিষ্ট আপতন কোণের জন্য আমরা সাইন আই এর একটা নির্দিষ্ট মান পাবো। আবার নির্দিষ্ট প্রতিসরণ কোণের জন্য আমরা সাইন আর এর একটা মান পাবো। আর সেই দুটো মানকে যদি আমরা ভাগ করে দিই, মানে মিউ সাইন আই বাই সাইন আর, এই দুটো মান যদি ভাগ করে দিলে আমরা একটা নির্দিষ্ট ভাগফল পাবো। এক্ষেত্রে আমরা পাচ্ছি √3। এই নির্দিষ্ট যে মানটা পেলাম এটাকেই বলা হবে মিউ বা প্রতিসারাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয়ে থাকবে সেটাকে।